আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, তবু প্রাণোনিত ধারা হাসি সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু এই শুভেচ্ছা বার্তা সত্যি কি মানুষকে আনন্দ দেবে, ফোটাবে মানুষের মুখে হাসি? স্বজন হারানোর যন্ত্রণা এখনো আমাদের দুঃস্বপ্নের মতো তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমরা যারা বিগত 2020-কে কোনো রকমে পার করে ভাবতে শুরু করেছিলাম জীবন মনে হয় পুরনো ছন্দে ফিরতে চলেছে, সেই আমরা আবারও আর এক দফা ভাইরাসের হাজিরায় হতচকিত। 2020-তে বহু প্রতিভাকে আমরা হারিয়েছি করোনা ও অন্যান্য কারণে, হারিয়েছি আমাদের দিদিমণিদের। 97 মাধ্যমিক ব্যাচের রাজকুমারীরা আজকের পরিবেশনার মধ্যে দিয়ে সেই মানুষগুলিকে শ্রদ্ধা জ্ঞাপন করবে যাদের কাজ আমাদের অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। আমাদের কিশোরী বেলা যাদের সাহচর্যে, ভালোবাসায়, অক্ষরের আলোয় আলোকিত হয়েছে। এই বিপর্যয়ের দিনে সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, সতর্ক থাকুন, সজাগ থাকুন, আর যেন কোনো স্বজন হারানোর যন্ত্রণা আমাদের ছুঁতে না পারে। আসুন সকলে মিলে প্রার্থনা করি সমস্ত দুর্যোগের অবসান ঘটে পৃথিবীতে বিরাজ করুক শান্তি। বিগত 2020-তে যাদেরকে হারিয়েছি তাদের সকলের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। এই বাংলার তথা ভারতের এক শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি 2020 সালের মাঝামাঝি, যার 5 দশকব্যাপী বর্ণময় রাজনৈতিক জীবন যে কোনো রাজনীতির ছাত্রের কাছেই শিক্ষণীয়। তিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির পদ
অলঙ্কৃত করার আগেও বিভিন্ন মন্ত্রিসভায় তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, যথা অর্থ, স্বরাষ্ট্র, বিদেশ প্রভৃতি। তাছাড়াও তিনি রাজ্যসভার এবং লোকসভার সাংগঠনিক নেতার পদেও ছিলেন সমানভাবে সাবলীল। রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। তবুও ভারতের রাষ্ট্রপ্রধানের পদে তিনি হয়ে উঠেছিলেন আপামর ভারতবাসীর প্রাণের মানুষ। 2008 সালে তিনি পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন এবং 2019 সালে অর্জন করেন ভারতের শ্রেষ্ঠ নাগরিক সম্মান ভারতরত্ন। তার মতো নিষ্কলঙ্ক রাজনৈতিক নক্ষত্র পতনে আমরা গভীরভাবে শোকাহত। চলচ্চিত্র জগতে সন্তু মুখার্জি অতি পরিচিত নাম। 1975 সালে তরুণ মজুমদার পরিচালিত সংসার সীমান্তে ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব হয়। ওই বছরই তপন সিনহা পরিচালিত রাজা ছবিতে সন্তু মুখার্জি অভিনয় করেন। তারপর অসংখ্য বাংলা ছবিতে কখনো মুখ্য চরিত্রে, কখনো পার্শ্ব চরিত্রে তার অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে। তার অগণিত চলচ্চিত্রের মধ্যে রাজা, হারমোনিয়াম, নয়ন, পরিচয়, জাল সন্ন্যাসী, দেবদাস ইত্যাদি উল্লেখযোগ্য। 2019 সালে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি সাজবাতি। সিনেমার পাশাপাশি যাত্রা, থিয়েটার, টেলিভিশন, সিরিয়ালের মাধ্যমে গ্রাম থেকে শহর প্রত্যেকটা মানুষের একেবারে ঘরের লোক হয়ে উঠেছিলেন। 2020 তাকেও কেড়ে নিল। টেলিভিশনের পর্দায় সন্তু মুখার্জি রোজকার আনাগোনা শেষ হলেও মানুষের মনের পর্দায় তিনি থেকে যাবেন আরও বহু বছর। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা রত্ন চুনি গোস্বামী। পিতৃদত্ত নাম সুবিমল গোস্বামী। মাত্র 9 বছর বয়সে মোহনবাগান জুনিয়র ফুটবল টিমে প্রবেশ। তারপর আজীবন মোহনবাগানের হয়েই খেলে গেছেন তিনি। ময়দানে তিনি পরিচিত ছিলেন ড্রিবলিংয়ের রাজা হিসেবে। তার নেতৃত্বে টানা 3 বার ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। মোহনবাগানের হয়ে 200টি গোল করেছেন তিনি, এনেছেন 31টি ট্রফি। ফুটবলার হিসেবে তার আন্তর্জাতিক জীবন শুরু হয় 1956-তে। 1964 পর্যন্ত দাপিয়ে বেরিয়েছেন ভারতীয় দলে। চীনা অলিম্পিক দলের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। 50টি ম্যাচ খেলেন দেশের জার্সিতে। 1962-তে তাঁর নেতৃত্বেই জাকার্তা এশিয়াডে সোনাজয়ী হয় ভারত। 1964-তে এশিয়া কাপে আর মার্ডিকা কাপে ভারত রূপো জেতে তাঁরই অধিনায়কত্বে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিক এবং এশিয়ান গেমসেও। মাত্র 27 বছর বয়সে তাঁর এই বর্ণময় ফুটবল জীবনের ইতি টেনে মন দেন ক্রিকেটে। ক্রিকেটের ময়দানেও তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। 46টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি 47টি উইকেট সহ 1592 রান করেন, যার মধ্যে রয়েছে একটি শতক এবং 7টি অর্ধশতক। তার অধিনায়কত্বে বাংলা দল রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছায়। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, ক্লাবের হয়ে হকি স্টিক হাতেও মাঠে নেমেছেন তিনি। নিয়মিত টেনিসও খেলতেন। 1962-তে জেতেন এশিয়ার সেরা স্ট্রাইকারের পুরস্কার। 1963-তে অর্জুন, 1983-তে পান পদ্মশ্রী, 2005-এ মোহনবাগান রত্ন। এছাড়াও আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। এই 2020-র 30শে এপ্রিল চুনিহারা হল ভারতীয় ক্রীড়া জগৎ। তার প্রতি সশ্রদ্ধ প্রণাম। This man has prevented me from showing my skills to the audience of India. এই কথাগুলো বলেছিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে আমাদের পিকে ব্যানার্জিকে উদ্দেশ্য করে। সালটা ছিল 1977। নিউ ইয়র্ক কসমসকে 2-2 গোলে রুখে দিয়েছিল কলকাতার মোহনবাগান। কসমসের টিম মেম্বার ছিলেন স্বয়ং পেলে।
আর মোহনবাগানের কোচ ছিলেন তখন প্রদীপ কুমার ব্যানার্জি। তার মতো কোচ ভারতীয় ফুটবলের ইতিহাসে আর কেউ এসেছেন কিনা তা নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু ফুটবলার পিকে ব্যানার্জির কথা আগে বলা দরকার। 1952 সালে মাত্র 16 বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে খেললেন পিকে ব্যানার্জি এবং তদানীন্তন ভারতীয় ফুটবল কোচের নজরে পড়লেন। কিন্তু ফুটবল আর দারিদ্র্য দুটোকেই ট্রিপল করে এগিয়ে চলেছিলেন পিকে ব্যানার্জি। তাই মোহনবাগান ক্লাবে সাইন করেও যোগ দিতে পারেননি, বরং রেলওয়ের চাকরি গ্রহণ করে সারা জীবন ইস্টার্ন রেলওয়ের হয়ে ঘরোয়া ফুটবল খেলে গিয়েছেন তিনি। 1955 সালে মাত্র 19 বছর বয়সে প্রথম দেশের জার্সিতে মাঠে নামলেন তিনি ঢাকা কোয়াড্রাঙ্গুলার টুর্নামেন্টে। এরপর এক যুগ ধরে ভারতীয় ফুটবল দলের অন্যতম সেরা সম্পদ হিসেবে অংশগ্রহণ করেছেন অসংখ্য টুর্নামেন্টে। 1962-তে জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী, 1964-তে এশিয়ান কাপে রানার্স আপ, 1956-তে মেলবোর্ন অলিম্পিকে সেমিফাইনালিস্ট। ভারতীয় ফুটবল দলের সদস্য হয়ে পিকে ব্যানার্জি খেলেছেন মোট 86টি ম্যাচ আর গোল করেছেন 65টি। 86টি ম্যাচে 65টি গোল অবিশ্বাস্য, অদ্ভুত, অনবদ্য, কোনো বিশেষণে এখানে যথেষ্ট নয়। ভারতীয় ফুটবল তার এই অবদানকে মনে রেখেছে। 1961-তে তিনি পেলেন অর্জুন পুরস্কার, 1990-তে পেলেন পদ্মশ্রী। এছাড়া তিনি একমাত্র এশিয়ান ফুটবলার যিনি অলিম্পিক কমিটি দ্বারা সম্মানিত হলেন ইন্টারন্যাশনাল ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে। এছাড়া 2004 সালে ফিফা তাকে প্রদান করল অর্ডার অফ মেরিট, সেটা ফিফার সর্বোচ্চ সম্মান। 2005-এ অর্জন করলেন প্লেয়ার অফ দ্য মিলেনিয়াম খেতাব। 1967 সালে ফুটবলার হিসেবে অবসর গ্রহণের পরে তিনি শুরু করেন তার জীবনের দ্বিতীয় অধ্যায় কোচ হিসেবে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব ক্লাবকেই কোচিং দিয়েছেন তিনি। তার কোচিংয়ের একেবারে ছকভাঙা পদ্ধতিতে আর বিখ্যাত ভোকাল টনিকে কাজ হতো যেন ম্যাজিকের মতো। প্রতিটি ফুটবলের মধ্যে থেকে তার সেরাটা বের করে আনার জাদু জানতেন তিনি। 1972 থেকে 86 ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করলেন তিনি। এই আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গত বছর 20 মার্চে ভারতীয় ফুটবলকে নিষ্প্রদীপ করে চলে গেলেন এই মহান ব্যক্তিত্ব। এই শূন্যস্থান, এই অন্ধকার পূরণ করতে যে কত যুগ ধরে কতগুলো প্রদীপের আলো লাগবে তা শুধু ঈশ্বরই জানেন। এই 2020-তে আমরা যাদের হারালাম তাদের মধ্যে অন্যতম রূপলী জগতের নক্ষত্র ঋষি কাপুর। মাত্র 3 বছর বয়সে রূপলী পর্দায় আত্মপ্রকাশ একটি বিখ্যাত গানের চিত্রায়নে। আর 1970-এ মেরা নাম জোকার ছবিতে শিশুশিল্পী হিসাবেও প্রথমবার অভিনয় এনে দেয় জাতীয় পুরস্কার। নায়ক হিসাবে সফল আত্মপ্রকাশ 1973-এর ছবি ববিতে। এরপর 92টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। 2000-এর পরবর্তী সময়ে অসংখ্য ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও হাত দিয়েছেন। অভিনয় জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 2018-এ লিউকোমিয়ায় আক্রান্ত হন, সেরেও উঠছিলেন। হঠাৎ 30শে এপ্রিল 67 বছর বয়সে থেমে গেল নক্ষত্রের দ্যুতি। তবে দর্শক হৃদয়ে তিনি উজ্জ্বল হয়ে থেকে যাবেন চিরকাল। অত্যন্ত সাদামাটা চেহারার একজন অভিনেতা, শুধুমাত্র অভিনয়ের গুণে যিনি হয়ে উঠেছিলেন ভারতীয় চলচ্চিত্রের এই যুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খান। 1988-তে সালাম বম্বে ছবি দিয়ে রূপলী পর্দায় যাত্রা শুরু। তার সহজাত অভিনয় দিয়ে ইরফান যেন একটা ঘরানা তৈরি করেছিলেন। হাসিল, মকবুল প্রভৃতি ছবিতে নেগেটিভ চরিত্রে তিনি যেমন অসাধারণ, তেমনই লাইফ ইন আ মেট্রো, পিকুর মতো বাণিজ্য সফল ছবিতেও তিনি সমান মানানসই।
পান সিং তোমারে অসাধারণ অভিনয় এনে দেয় জাতীয় পুরস্কার। নিজের অভিনয় দক্ষতায় শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক চলচ্চিত্রেও সমান তালে অভিনয় করেছিলেন। স্ল্যামডগ মিলিয়নিয়ার, লাইফ অফ আ পাই এই সমস্ত ছবিতে তাঁর অভিনয় সারা পৃথিবীর চলচ্চিত্র প্রেমীদের কুর্নিশ আদায় করেছিল। তাঁর অভিনীত শেষ ছবি আংরেজি মিডিয়াম চলচ্চিত্র সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা আর দর্শকের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2011 পান পদ্মশ্রী, 2018 ধরে পড়ে ক্যান্সার, আর 2020 29 এপ্রিল আমাদের বাকরুদ্ধ করে চলে গেলেন। রূপলী পর্দায় যবনিকা পড়লেও মনের পর্দায় তিনি রয়ে যাবেন এ যুগের অন্যতম সেরা অভিনয় শিল্পী হয়ে। Hi, this is Shan Singh Rajput. এই মড়কের বছরে যখন মৃত্যুর খতিয়ান জানা আমাদের রোজনামচায় পরিণত হয়েছিল, তখন একটি মৃত্যু নাড়িয়ে দিয়ে গেল 130 কোটি ভারতবাসীকে। করোনার পরে 2020 সবচেয়ে চর্চিত ঘটনা বলিউডের তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু। কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও বিহারের পাটনার এই মেধাবী ছেলেটির উত্থানের গল্প ঠিক যেন রূপকথার মতো। পাটনা থেকে দিল্লি আসা, ডান্স একাডেমি জয়েন করা, ক্রমে সেখান থেকে মঞ্চ, তারপর টেলিভিশন তারকা থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রথম ছবি কায়পোচে এবং প্রথম ছবিতেই বাজিমাত। বক্স অফিসের সাফল্য তথা জনগণের ভালোবাসা দুটোই তার ঝুলিতে। এরপর ক্রমে ক্রমে বেশ কিছু ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করল। 2016 মুক্তি পেল MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। এই ছবিতে তার অসাধারণ অভিনয় নিঃসন্দেহে তাকে অভিনেতা হিসেবে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়। তারুণ্যে উদ্ভাসিত এই সুদর্শন সদা হাস্যমুখী অভিনেতার মাত্র 34 বছর বয়সে এমন হঠাৎ চলে যাওয়াটা কাঁটার মতো যেন খোঁচা দিচ্ছে অহর্নিশি। এ কি শুধুই মানসিক অবসাদে নেওয়া বেসামাল মনের হঠাৎ সিদ্ধান্ত, নাকি প্রদীপের নিচের অন্ধকারের মতো বলিউডের চোখ ধাঁধানো আলোর পিছনের নোংরা চক্রান্তের দ্বারা তিলে তিলে হত্যা? এই রহস্যের কোনো উত্তর নেই। চাঁদের মাটিতে জমি কেনা, অতিকায় টেলিস্কোপে চোখ রেখে তারাদের পর্যবেক্ষণ করা মানুষটা চাঁদ তারাদের মাঝেই শান্তিতে থাকুন। কবির ভাষায় বলি, ওই হারসীমাহারা গগনেতে গ্রহ তারা অসংখ্য জগৎ, ওরই মাঝে পরিভ্রান্ত হয়তো সে একা পান্থ খুঁজিতেছে পথ। তিনি যেন তার কাঙ্ক্ষিত পথ খুঁজে পান, এই কামনাই করি। মাত্র 3 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু নির্মলা নাগপালের। জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে 1974 সালে স্বাধীনভাবে কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করলেন বলিউডের মাস্টারজি সরোজ খান। তবে মাস্টারজি হয়ে ওঠার পথটা খুব একটা সহজ ছিল না। 1987-তে সরোজ খানের নাচের তালে শ্রীদেবীর হাওয়া হাওয়াই, এরপরই তার কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছিল। তার নাচের তালে তাল মিলিয়েছেন শ্রীদেবী, মাধুরী থেকে শুরু করে কঙ্কনা, আলিয়া সকলেই। 2000-এর বেশি গানে কোরিওগ্রাফি করেন মাস্টারজি। তিনটি জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি। বলিউড ডান্স কোরিওগ্রাফিতে এক অনন্য নজির সৃষ্টি করেন সরোজ খান। 3রা জুলাই 71 বছর বয়সে বলিউডের সরোবর থেকে ঝরে গেলেন সরোজ, রেখে গেলেন তার সুরভিত সৃষ্টিকে। সুরের আকাশে তুমি জেগো শুকতারা, আমায় করেছ একই চঞ্চল বেহবল দিশাহারা। যে মহান শিল্পী সম্বন্ধে এই কথাগুলো প্রকৃত অর্থেই সত্য, যিনি এই পৃথিবী থেকে চলে গেলেও সব সময় জলজল করবেন দূর আকাশের তারার মাঝে, তিনি পণ্ডিত যশরাজ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াটি ঘরানার পৃষ্ঠপোষক পণ্ডিতজি তার 75 বছর ব্যাপী সঙ্গীত সাধনায় ও সঙ্গীত শিক্ষকতায় শুধু দেশে নয় সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার সুরের জাদু। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও পেছনে রেখে গেছেন তার অগুন্তি গুণমুগ্ধ শ্রোতা ও সুযোগ্য শিষ্যদের। তার সম্মানে 2006 সালে একটি মাইনর প্ল্যানেটের নামকরণ করা হয় অ্যাস্টেরয়েড 300128 পণ্ডিত যশরাজ। এছাড়াও কত যে সম্মানে তিনি ভূষিত হয়েছেন দেশে ও বিদেশে
তার কোনো লেখাজোখা নেই। এই বছরের 17ই আগস্ট 90 বছর বয়সে এই বিরল সঙ্গীত প্রতিভা আমাদের গ্রহ ছেড়ে চলে গেলেন। তার দেবতুল্য গায়কী শুধু দেবরাজ ইন্দ্রের সভাতেই মানায়। তার আত্মার চিরশান্তি কামনা করি। চলে গেলেন শক্তি ঠাকুর। ছোটখাটো চেহারার এই মানুষটি বিনোদনের জগতে ছিলেন বেশ বড়সড় একটা নাম। 1976 সালে তপন সিনহা পরিচালিত হারমোনিয়াম ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে আত্মপ্রকাশ করে ক্রমে অসংখ্য বাংলা এবং হিন্দি ছবিতে সমান দাপটে কণ্ঠদান করেন তিনি। কাজ করেছেন প্রায় প্রথম সারির সমস্ত সঙ্গীত পরিচালকের সঙ্গে। তার বহু গান বিপুল জনপ্রিয়তা লাভ করে। শুধু গান নয়, অভিনেতা হিসাবেও পরিচিত মুখ। তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি, পথভোলা, ভালোবাসা ভালোবাসা ইত্যাদি বিপুল জনপ্রিয় ছবিতে তাকে আমরা দেখতে পেয়েছি। অজিত বন্দ্যোপাধ্যায় পরিচালিত মানিকচাঁদ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিটিও বাণিজ্যিক সাফল্য লাভ করে। কয়েক দশক ধরে অভিনয় এবং গানের দ্বারা দর্শক মনোরঞ্জন করে ক্রমে ধীরে ধীরে তিনি সরে যান বিনোদনের জগৎ থেকে। কিছুটা শারীরিক কারণ থাকলেও বোধহয় কিছুটা অভিমানও ছিল তার। কারণ বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটিকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়তো সম্ভব হয়নি। বর্তমানে তার সুযোগ্যা কন্যা মোনালি ঠাকুর গায়িকা হিসাবেও সুপ্রতিষ্ঠিত হয়ে তাকে তার না পাওয়ার যন্ত্রণা অনেকটাই ভুলিয়ে দিতে পেরেছেন হয়তো। 2020 সালে 6 অক্টোবর 73 বছর বয়সে সব মান অভিমান পিছনে ফেলে তিনি চলে গেলেন অমৃত লোকে। পরমেশ্বর তাকে শান্তি প্রদান করুন। 25শে সেপ্টেম্বর 2020 ভারতীয় সঙ্গীতের বীণা বেজে উঠল করুণ রাগিনীতে। চলে গেলেন এস.পি. বালাসুব্রমণিয়াম। 1966-তে তেলেগু ছবিতে প্লেব্যাকের মাধ্যমে শুরু হয়েছিল তার সঙ্গীতের সফর। 1980-তে প্রথম জাতীয় পুরস্কার পান। 1981-তে এক দুজে কেলিয়ে ছবির মাধ্যমে পা রাখলেন বলিউডে। এই ছবির জন্য আবারও পেলেন জাতীয় পুরস্কার। একই সঙ্গে বলিউড মিউজিক এবং দক্ষিণ ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় সমানভাবে কাজ করে গেছেন। 6টি জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন আরও অনেক পুরস্কার। 2020 মে মাসে দক্ষিণ ভারতীয় কম্পোজার ইল্লাইয়া রাজার সুরে তামিল এবং হিন্দিতে ভারত ভূমি নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি, যার মাধ্যমে কোভিড যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স, পুলিশ এদের শ্রদ্ধা জানানো হয়। ভাগ্যের কি করুণ পরিহাস! এই কোভিড-19 নামক অদৃশ্য অণুজীবের সঙ্গে লড়াইতেই হার মানতে হলো তাঁকে। যদিও তাঁর সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি অমর হয়ে রয়ে গেলেন আমাদের মনের গভীরে।
ধরিতে দিও। 1980 সালে পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে দাদার কীর্তি ছবিতে আত্মপ্রকাশ করেন তাপস পাল। প্রথম ছবি থেকেই তিনি পান দর্শকের বিপুল ভালোবাসা। পরের বছর সাহেব ছবিতে অনবদ্য অভিনয় তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মৌহা রায়চৌধুরী ও দেবশ্রী রায়ের সাথে জুটি বেঁধে তিনি দর্শকদের উপহার দিতে থাকেন একের পর এক হিট ছবি। পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, গুরুদক্ষিণা, সুরের সাথী ইত্যাদি ছবি তাকে শুধু শহর নয়, সারা বাংলার মানুষের কাছেও করে তুলেছিল তাদের প্রাণের নায়ক। তার এই বিপুল জনপ্রিয়তা পরবর্তীকালে তাকে জননেতায় পরিণত করে। 2020 18 ফেব্রুয়ারি 62 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার রাজনৈতিক সত্তা কখনো প্রশংসিত, কখনো বা সমালোচিত হলেও নায়ক তাপস পাল বরাবরই বাংলার মানুষের ভালোবাসার দাবিদার ছিলেন ও থাকবেন। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা সমস্ত ফাইটিং স্পিরিট দিয়ে 40 দিন ধরে ফাইট করে শেষমেশ হেরে গেলেন খিদ্দা। 85 বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতের একটি যুগের অবসান হল। কর্মজীবন শুরু করেছিলেন অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসাবে, আর দীর্ঘ 6 দশকের চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল 1959 সালে সত্যজিৎ রায়ের হাত ধরে। অপুর সংসার দিয়ে শুরু করে পরবর্তী সময়ে সত্যজিৎ পরিচালিত 34টি ছবির 14টিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র, যা বাংলা চলচ্চিত্র জগতের পরম ও বিরল প্রাপ্তি। শুধু সত্যজিৎ নয়, তপন সিনহা, মৃণাল সেন, অজয় কর, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো আজকের প্রজন্মের পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন সমান তালে। উত্তম সমসাময়িক যুগেও বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি মঞ্চাভিনয়, নাট্য পরিচালনা ও নাটক রচনাতেও তিনি সমান সফল। আবার সাহিত্য জগতেও ছিল তার অনায়াস পদচারণা। তার এ যাবৎ প্রকাশিত কাব্যসংখ্যা ডজন ছাপিয়েছে। 1961 সালে নির্মল আচার্যের সাথে তৈরি করেছিলেন সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা এক্ষণ। ছবি আঁকাতেও ছিল তার প্রবল আগ্রহ, আর তার মরমী উচ্চারণে কবিতা এক অন্য মাত্রা পেত। তবে অভিনয় ছিল তার জীবনের অক্সিজেন। তাই করোনা সতর্কতার মাঝেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। লকডাউন পরবর্তী সময়ে শেষ করেছেন নিজের বায়োপিক অভিযানের শুটিং। অভিনয়ে তার অবদানের জন্য দেশে বিদেশে পেয়েছেন অজস্র পুরস্কার। জাতীয় পুরস্কার পেয়েছেন 2 বার। বাংলা চলচ্চিত্র জগতে মহিরুহের পতন হল তার মৃত্যুতে। 2020 15 নভেম্বর মগজাস্ত্রকে বিশ্রাম দিয়ে চিরঘুমের দেশে চলে গেলেন ফেলুদা। তবে বাঙালির অহংকার হয়ে তিনি চিরকাল রয়ে যাবেন আমাদের হৃদয়ে। থেকে গেল শতাব্দীর সেরা গোল, হ্যান্ড অফ গড। অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত দিয়ে অজস্র গোলের স্মৃতি। শুধু থাকলেন না সেই সব ইতিহাসের স্রষ্টা দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে 2020 25 নভেম্বর 60 বছর বয়সে প্রয়াত হলেন শতাব্দীর সেরা খেলোয়াড়। ফুটবলের রাজপুত্র মারাদোনার জীবনটা অবশ্য রূপকথার মতো ছিল না। বুয়েন্স আয়ার্সের বোস্তেভিলা ফিওরিতোতে খেলার সময় মারাদোনার ঈশ্বরদত্ত প্রতিভা প্রথম নজরে পড়ে। তখন তিনি মাত্র 8। এরপর আর্জেন্টিনাস জুনিয়র ইউথ দলে সুযোগ পেলেন। তার নেতৃত্বে
টানা 136টি ম্যাচ অপরাজিত ছিল সেই দল। উত্থানের সেই শুরু। 1973 অক্টোবরে 16 পা দেওয়ার 10 দিন আগে অভিষেক হয়েছিল আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের লিগে। 1978 থেকে টানা 3 বছর লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তবু বয়স কম বলে 1978 বিশ্বকাপে জায়গা পাননি। 1981 বোকা জুনিয়র্সে পারি। 1986 অধিনায়ক হিসেবে হাতে তুলেছিলেন বিশ্বকাপের ট্রফি। তবে মারাদোনা শুধু এক বিশ্ববন্দিত ফুটবলার নন, তিনি এক উদ্দাম জীবন, যার বাঁকে বাঁকে বিতর্ক, আর তাকে ড্রিবল করে কেবলই ফুটবল যাপন। বিশ্ব হারালো এমন এক কৃতি সন্তানকে, যার চর্চায় কেটে যাবে কত যুগ। শান্তিতে ঘুমো ফুটবলের রাজপুত্র, তোমাকে সেলাম। ফেলুদাকে হারানোর ধাক্কা সামলানোর আগেই চলে গেলেন জয় বাবা ফেলুনাথের মছলি বাবা মনু মুখার্জি বা সৌরেন্দ্র মোহন মুখার্জি। এই বলিষ্ঠ অভিনেতাকে বাংলা চলচ্চিত্র জগৎ সেভাবে ব্যবহার করতে পারেনি, অথচ অভিনয় ছিল তার রক্তে। বাবা অমরেন্দ্রনাথ মুখার্জি অভিনয় করতেন ক্যালকাটা থিয়েটারে। মনু মুখার্জি শ্রীরঙ্গম থিয়েটারে যোগ দেন প্রম্পটার হিসেবে। সালটা 1957। ক্রমে কলকাতার প্রায় সব পেশাদার থিয়েটার গ্রুপে তিনি কাজ করেছেন। তার অভিনীত বিখ্যাত নাটক ক্ষুধা অভিনেতা হিসেবে তাকে পরিচিতি এনে দেয়। বাংলা চলচ্চিত্রে তার প্রথম কাজ সুদামা ছবিতে 1959 সালে, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ওই বছরে মৃণাল সেনের নীল আকাশের নিচে সিনেমায় একটি ছোট্ট চরিত্রের পর্দায় আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর বাংলার প্রায় সব বিখ্যাত পরিচালকের সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের রসনী সংকেত, জয় বাবা ফেলুনাথ ও গণশত্রু, এই 3টি ছবিতেই তার অভিনয় উল্লেখযোগ্য। 2003 সালে পাতালঘর সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পুরস্কৃতও হন। 90 বছর বয়স পর্যন্ত তিনি অক্লান্তভাবে অভিনয় করে গেছেন সিনেমা ও টিভি সিরিয়ালে সমান তালে। অবশেষে 2020 6 ডিসেম্বর তিনি পাড়ি দিলেন ঘুমের দেশে। তাঁর লড়াকু শিল্পী সত্তাকে জানাই শতকোটি প্রণাম। সেই কোন ছোট্টবেলায় বাবা মার হাত ধরে জলভরা চোখে বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলে এসেছিলাম প্রথমবার। তারপর 12 বছরের নিত্য আনাগোনার পর যেদিন ফেয়ারওয়েল শেষে বেরিয়ে এলাম স্কুলের গেট দিয়ে, সেদিন কিন্তু আমাদের কারোর চোখই আর শুকনো ছিল না। কারণ স্কুলের পাঁচিল ঘেরা কড়া শাসন আর নিয়মানুবর্তিতার মধ্যেই আমরা পেতাম মুক্তির আনন্দ, ডানা মেলার স্বাধীনতা। এই স্কুল ছিল আমাদের সব পেয়েছি দেশ। শুধু শিক্ষা নয়, পেয়েছি প্রাণপ্রিয় বন্ধুদের, পেয়েছি মাতৃসমা দিদিমণিদের, যারা নিরন্তর আমাদের তৈরি করেছেন আগামীর জীবন সংগ্রামের জন্য। তাই আজ আমরা যে যেখানে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সম্মানের সাথে মাথা উঁচু করে যে বাঁচতে পারছি দৈনন্দিন জীবনচারিতায়, তার সিংহভাগ কৃতিত্ব আমাদের দিদিমণিদের। কখনো আদর, কখনো বকুনি, আবার কখনো প্রচ্ছন্ন সমর্থন পেয়েছি তাদের কাছ থেকে আমাদের দুষ্টুমিতেও। স্কুলের প্রতিটি ঘরে, বেঞ্চে, আনাচে কানাচে যত গল্পের ধুলো জমে আছে, তার সব কথা বলতে গেলে কেটে যাবে লম্বা সময়। কিন্তু আজ সব কিছু যেন মনের মধ্যে, গলার মধ্যে দলা পাকিয়ে উঠছে, চোখের কোণে অজান্তেই চলে আসছে জল। কারণ অতি সম্প্রতি আমরা হারিয়েছি আমাদের প্রাণের দিদি তন্দ্রাদি, বীণাদি আর শিখাদিকে। মনের মধ্যে হুড়মুড় করে ছুটে আসছে কত না স্মৃতি। তন্দ্রাদির কেমিস্ট্রি ক্লাস, বীণাদির বাংলা ক্লাস আর শিখাদের হিস্ট্রি ক্লাসগুলো মনে মনে করে নিলাম আরও একবার। দিনের পর দিন নিরন্তর অক্লান্তভাবে আমাদের এই দিদিরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করার কাজ করে গেছেন। তারাই জগৎ ছেড়ে চলে গেলেও
আমাদের মনের মধ্যে থেকে যাবেন চিরকাল।